গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে হামলা, স্থানীয়দের মারধরে আহত 20। পাবনায় ভুয়া প্রকল্পে কোটি কোটি টাকা লোপাট, অভিযুক্ত জেলা পরিষদ চেয়ারম্যান পলাতক। মাঠ পর্যায়ে লবণের দাম অর্ধেকে নেমে গেছে, বিপাকে চাষিরা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদের সাথে আছি আমি আকবর হোসেন সুমন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালিয়েছেন বিক্ষুব্ধ জনতা। এ সময় স্থানীয়রা ডাকাত সন্দেহে তাদের বেশ কয়েকজনকে আটক করে মারধর করে। এতে কমপক্ষে 20 জন আহত হয়। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শুক্রবার রাত 10টার দিকে সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। তারা বাড়িটিতে ভাঙচুর করতে থাকে এবং আগুন লাগানোর চেষ্টা চালায়। এক পর্যায়ে গ্রামে ডাকাত হামলা চালিয়েছে বলে স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দেয়। পরে গ্রামবাসীরা লাঠিসোঁটা নিয়ে বেরিয়ে আসেন এবং 16 থেকে 17 জনকে আটক করে পিটুনি দেয়। বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা জানান, পরিকল্পনা মোতাবেক যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ছাত্রদের উপর হামলা করে। ছাত্রলীগের বিভিন্ন উস্কানি দিয়ে এবং পদবি সহ, একেবারে যদি বলি নিষিদ্ধ সংগঠনের পদবি সহ তারা আছে, ওপেনলি রামদা নিয়ে তারা সেখানে প্রবেশ করে ছাত্রদেরকে হামলা করে আটকে দিচ্ছে। মূলত ছাত্ররা সেখানে গেছিল লুটপাট থেকে থামানোর জন্য। এ ঘটনার প্রতিবাদে ছাত্ররা শহরে বিক্ষোভ করে। তারা ছাত্র, তারা বৈষম্য আন্দোলন সেগুলো বইলাই খুব সুরেল মতো যারা যেমনি পারে সেমনি কই যাওয়ার পর ভিতরে কয়েকজনকে ধরলাম আমরা। ধরার পর তাদের মোবাইলে দেখলাম যে তাদের মোবাইলে আওয়ামী লীগের কিছু পোস্ট এবং আওয়ামী লীগের মুজিব কোড পড়া ছবি। 20 জন আহত, তার মধ্যে 4 জনের অবস্থা খুবই মুমূর্ষ, তাদের সাথে সাথে মেডিকেলে পাঠানো হয়েছে। সদর থানার ওসি 1 ঘন্টা 30 মিনিট পরে আসছিল এবং ওনার এই গাফিলতির কারণে মূলত এই পরিস্থিতি আরো বড় আকার ধারণ করছে। আহতদের উদ্ধার করে 13 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও 6 জনকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে রাতে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল হাসপাতালে আহতদের দেখতে ঢাকা থেকে ছুটে আসেন কেন্দ্রীয় সমন্বয়ক হাসানাত আবদুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। দরপত্র না করে ভুয়া প্রকল্প দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রহিম পাকনের বিরুদ্ধে। দুর্নীতিতে সহযোগিতার অভিযোগ রয়েছে পরিষদের মেম্বার, প্রধান নির্বাহী কর্মকর্তা ও দায়িত্বে থাকা কিছু কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধেও। এ নিয়ে তদন্ত কমিটি করা হলে তাদের অনুসন্ধানে মিলে দুর্নীতির সত্যতা। এরপর থেকেই পলাতক অভিযুক্তরা। পাবনা প্রতিনিধি রাজিউর রহমান রুমির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ফেসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলের পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রহিম পাকন। চেয়ারম্যান হয়েই দুর্নীতির মাধ্যমে নিজের পকেট ভারী করার কাজে নেমে পড়েন পাকন। পাবনাবাসীর কাছে পরিচিত ছিল তার দুর্নীতির ভরপুত্র হিসেবে। অভিযোগ ওঠে ভুয়া প্রকল্প দেখিয়ে সরকারি অর্থ লুটপাটের। জেলা পরিষদের আওতায় রাস্তার পাশে গাছ লাগানো ও কাটা, শেখ মুজিবুর রহমানের মোরাল ও ডিজিটাল ডিসপ্লে বোর্ড স্থাপন সহ নানা নামে করেন ভুয়া প্রকল্প। আমাদের নতুন বিল্ডিং এর 5 কোটি 30 লক্ষ টাকা ছিল, ওইখান থেকে সয়েল টেস্টের নামে তার নিজস্ব প্রতিষ্ঠান দিয়ে কাজ করাইছে, কোটি কোটি টাকা এখান থেকে আত্মসাৎ করেছে। শুধু তাই নয়, জেলার বিভিন্ন স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসার নামে বরাদ্দ দেখানো হয়, অথচ টাকা বরাদ্দের কথা জানতেন না ওই সব প্রতিষ্ঠানের কেউ। বলছিল যে আপনাদের পাঁচিলের ব্যবস্থা করা হবে বা টেন্ডার হবে,
তারপরে আমরা আর কোনো খোঁজ খবর জানিও না বা পাইও নেই। এই মসজিদের টাকা 2-4 বছরের মধ্যে পাই নেই, তাহলে এই টাকাটা গেল কোথায়? এই প্রথম শুনলাম যে আমাদের এই 5.5 লক্ষ টাকা প্রকল্প আছে। 5 আগস্টের পর অফিস থেকে গায়েব সেই সব প্রকল্পের ফাইল। কর্মকর্তা কর্মচারীরা দায় চাপাচ্ছেন পরিষদের সদস্যদের দিকে। আগের পর্ষদ সদস্যরা এটা জোর করে করানো হয়েছে আমাকে দিয়ে। এই ধরনের কোনো ফাইল আমার কাছে নাই। ফাইল হলে অ্যাকাউন্টেন্টের কাছে, ফাইল কি সই করার পরে বিল পাওয়ার পর তো ফাইল আমার কাছে থাকে, ফাইল থাকে ওখানে। তদন্তেও বিভিন্ন অনিয়মের সত্যতা পেয়েছে স্থানীয় সরকার বিভাগের তদন্ত কমিটি। আমার কাছে মনে হয়েছে যে এখানে ডকুমেন্টেশনেরও ব্যাপক ঘাটতি আছে, আইন কানুনের খুব একটা পরোয়া করা হয় নাই। ফেসিবাদী সরকারের পতনের পর পলাতক জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম পাকন সহ অন্য জনপ্রতিনিধিরা। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। উৎপাদনের ভরা মৌসুমে কক্সবাজারের মাঠ পর্যায়ে লবণের দরপতন ঘটেছে। দাম কমে 1400 টাকার 2 মনের বস্তা বিক্রি হচ্ছে 700 টাকায়। দাম অর্ধেকে নেমে আসায় বিপাকে চাষিরা। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। ভরা মৌসুমে ব্যস্ত লবণ চাষিরা। অনুকূল আবহাওয়ায় ভালো হয়েছে উৎপাদন, তবে সপ্তাহের ব্যবধানে দাম অর্ধেকে নেমে আসায় দুশ্চিন্তায় তারা। জানান, 1 মণ লবণ উৎপাদনে মাঠ পর্যায়ে খরচ 350 থেকে 400 টাকা। দাম কমে এখন বেচতে হচ্ছে 350 টাকা মণ দরে। 1 মণ প্রতি লবণে 700 টাকার উপরে আমাদের খরচ হয়। এখন আমরা বিক্রি করতে গেলে 200 টাকার বেশি বিক্রি করতে পারতেছি না। এখন তো মিল মালিক হলে সিন্ডিকেটের কারণে আর লবণের দাম না পাই। লবণের অবস্থা দাম কম, কিমত কম, আর খরচের দিকে নোয়ারের। বিসিকের লবণ চাষ প্রকল্পের কর্মকর্তারা জানান, বাজারে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দাম কমেছে, তবে চাষিরা যাতে ক্ষতিগ্রস্ত না হন সেজন্য বিষয়টি মনিটরিং করা হচ্ছে। মজুদের লবণটা যখন শেষ হয়ে যাবে তখন অটোমেটিক আবার নতুন সিজন শুরু হয়েছে, তখন আবার চাহিদা বাড়তে থাকলে তখন অটোমেটিক লবণের দামটা আবার বৃদ্ধি পাবে। আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি যে যাতে বাজারে যেহেতু সরবরাহ বেশি, তারা যেন একসাথে সব লবণ বিক্রি না করে ধাপে ধাপে আস্তে আস্তে বিক্রি করে। বিসিকের তথ্য মতে কক্সবাজার ও চট্টগ্রামের বাঁশখালী অঞ্চলে চলতি মৌসুমে 68,000 একর জমিতে লবণ চাষ হচ্ছে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 26,10,000 মেট্রিক টন। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সংবাদে নিচ্ছি ছোট্ট বিরতি, ফিরে এসে যা থাকছে। ভারতকে দেয়া ট্রানজিটের সুফল পাচ্ছে না বাংলাদেশ, তৈরি করেছে নিরাপত্তার ঝুঁকি। শেখ হাসিনার সময়ে ভারতকে দেয়া ট্রানজিটের কোনো সুফল পাচ্ছে না বাংলাদেশ। অর্থনৈতিকভাবে লোকসানের পাশাপাশি বাংলাদেশের জন্য বড় নিরাপত্তার ঝুঁকি তৈরি করেছে এই একতরফা ট্রানজিট। বিশ্লেষকরা বলছেন, বিষয়টি খতিয়ে দেখে বাংলাদেশের স্বার্থ নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের এখনই উদ্যোগ নেওয়া উচিত। বিস্তারিত সঞ্জয় অধিকারী রিপোর্টে। বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারত পূর্বাঞ্চলের 7টি রাজ্যে পণ্য পরিবহনের সুবিধা নিয়েছে। এর বিপরীতে ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল ও ভুটানে পণ্য পরিবহনের সুযোগ চাইলেও পায়নি বাংলাদেশ। ট্রানজিটের ব্যাপারটা খুবই একপাক্ষিক, অসম তো বটেই, খুবই অসম এবং খুবই অস্বচ্ছ। বাংলাদেশ ভারতের সামান্য ধরেন 35 কিলোমিটার 40 কিলোমিটার, এই ট্রানজিটটা কখনো পায়নি আমাদের, যেটা নেপাল এবং ভুটান যাওয়ার জন্য। টন প্রতি ট্রানজিট মাশুল 192 টাকা, 50 টাকা নিরাপত্তা মাশুল এবং 34 টাকা নৌবন্দরে ল্যান্ডিং শিপিং চার্জ ধরা হয়। সব মিলিয়ে প্রতি টনে মাশুল প্রায় 277 টাকা। 2016 সালের জুনে ভারতকে কলকাতা আশুগঞ্জ নৌপথ এবং তারপর আশুগঞ্জ আখাউড়া সড়ক পথ ব্যবহার করে আগরতলায় পণ্য পরিবহনের সুযোগ দেয় বাংলাদেশ। 2018 সালে চট্টগ্রাম ও মোংলা সমুদ্র বন্দর ব্যবহার করে সড়ক পথে উত্তর পূর্বের রাজ্যগুলোতে পণ্য পরিবহনের অনুমতি দেয়া হয়। ভারতকে ট্রানজিট দিতে বাংলাদেশের প্রায় 7,000 কোটি টাকা ব্যয় হলেও এ খাত থেকে বাংলাদেশ আয় করেছে মাত্র 37 লাখ টাকা। 7,000 কোটি টাকা খরচ করে যদি কয়েক লক্ষ টাকা আসে, সেটা তো আমাদের জন্য আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য না। বাংলাদেশের বুক চিরে এই ট্রানজিটের পক্ষে হাসিনা সরকার ছিল মরিয়া। বিশ্লেষকেরা বলছেন, এর মাধ্যমে দেশের নিরাপত্তা ঝুঁকি নিয়ে আছে বড় ধরনের উদ্বেগ। মাসুলের চাইতেও গুরুত্বপূর্ণ হচ্ছে যে বাংলাদেশের এক মাথা থেকে আরেক মাথা আরেকটা দেশের গাড়ি যাচ্ছে, পণ্যদ্রব্য যাচ্ছে,
সেগুলি সম্পর্কে বাংলাদেশের মানুষ কিছুই জানে না। ভারতের সঙ্গে বাংলাদেশের করা ট্রানজিট সহ অসম ও জনস্বার্থ বিরোধী চুক্তিগুলো খতিয়ে দেখা উচিত বলেও জানান বিশ্লেষকেরা। ন্যায্যতার ভিত্তিতে যা পাওয়া দরকার, আন্তর্জাতিক যে স্ট্যান্ডার্ড আছে সেই অনুযায়ী এটা আমাদের দাবি করা উচিত। সঞ্জয় অধিকারী, একুশে টেলিভিশন, ঢাকা। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাংলাদেশ থেকে একজন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি মিয়ানমার, কিংবা বাংলাদেশ চেষ্টা করেও আন্তর্জাতিক আশ্বাসেও মিলছে না কোনো সুদূর প্রসারী ফলাফল। মিয়ানমারের উপর চীনের আধিপত্য সত্ত্বেও নেই দেশটির কোনো লক্ষণীয় ভূমিকা। বিশ্লেষকরা মনে করছেন রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে কোনোদিনই মিয়ানমারকে চাপ দেবে না চীন। তাই এক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত চাপ ছাড়া কোনো বিকল্প নেই। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। রোহিঙ্গাদের ফেরাতে বিভিন্ন সময়ে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। এরই মধ্যে পার হয়ে গেছে দীর্ঘ 9 বছর। এখনও বাংলাদেশ থেকে মিয়ানমারে ফেরত পাঠানো যায়নি কোনো রোহিঙ্গা শরণার্থীকে। এত বছরেও আলোর মুখ দেখেনি রোহিঙ্গা সংকট। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বহুবার সাহায্যের প্রতিশ্রুতি পেয়েও বর্তমানে প্রায় ধামাচাপা পড়ে গেছে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু। চীনের মতো পরাশক্তিও দিয়েছে নানা প্রতিশ্রুতি, তবে বাস্তবে চীনের খুব বেশি পদক্ষেপ দেখেনি বাংলাদেশ। মিয়ানমারে ফেরা যেখানে অনিশ্চিত, সেখানে সম্প্রতি কমে এসেছে মানবিক সহায়তা। এই অবস্থায় কিভাবে এত বিশাল জনগোষ্ঠীর ভরণপোষণ করবে বাংলাদেশ, তা নিয়েও রয়েছে উদ্বেগ। বারবার চীন ভারত এই বক্স থেকে বের হয়ে এসে অন্যান্য যে শক্তিগুলো আছে সেই জায়গাগুলোতে এবং বিভিন্ন যে ফোরামগুলো আছে সেখানে আমাদেরকে এটা নিয়ে যেতে হবে। চীন ব্যক্তিগত স্বার্থেই রোহিঙ্গাদের প্রত্যাবাসনে কোনো মধ্যস্থতা করবে না জানিয়ে এই বিশেষজ্ঞ মন্তব্য করেন, মিয়ানমারের আরাকান আর্মি বিদ্রোহী গোষ্ঠী হওয়ায় বাংলাদেশের পক্ষে কূটনৈতিকভাবে তাদের সাথে আলোচনার কোনো সুযোগ নেই। বাংলাদেশ যদি এখন ইয়াংগুনের সাথে কোনো ধরনের ডায়ালগ ডেভেলপ করে, তাতে করে খুব বেশি কিছু করার নাই। তার কারণ হচ্ছে ইয়াংগুনের কর্তৃত্ব রাখাইন রাজ্যে নাই। আবার বাংলাদেশ আরাকান আর্মির সাথেও সরাসরি কোনো ডায়ালগ ডেভেলপ করতে পারবে না মিয়ানমারের সাথে ডিপ্লোম্যাটিক রিলেশন রেখে। তার কারণ মিয়ানমার রাষ্ট্রের কাঠামোতে আরাকান আর্মি হচ্ছে একটা বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী। মিয়ানমারের উপর চীনের কর্তৃত্ব অনেকটাই কমে আসছে। উল্লেখ করে এই বিশেষজ্ঞ বলেন, রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগের বিকল্প নেই। আন্তর্জাতিক সম্প্রদায়কে এখানে আসলে এগিয়ে আসতে হবে। নাহিদ সিরাজি নিম্মি, একুশে টেলিভিশন, ঢাকা। শুরু হলো ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন 2025। উদ্বোধন করেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান। ভোরে রাজধানীর খিলক্ষেতের 300 ফিট সড়কে এই ম্যারাথনে অংশ নেন দেশ বিদেশের প্রতিযোগীরা। শর্ট ও লং 2 ধাপে সম্পন্ন হচ্ছে এবারের ম্যারাথন। শর্ট রেঞ্জে 21 এবং লং রেঞ্জে একটানা 42 কিলোমিটার দৌড়াবে প্রতিযোগীরা। দৌড় শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন সেনাপ্রধান। Marathoners are always special people, so all of you are special people. Congratulations for that. I also congratulate the marathoners who have come all the way from other countries to participate in this event. Congratulations to you. শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে হামলা, স্থানীয়দের মারধরে আহত 20। পাবনায় ভুয়া প্রকল্পে কোটি কোটি টাকা লোপাট, অভিযুক্ত জেলা পরিষদ চেয়ারম্যান পলাতক। মাঠ পর্যায়ে লবণের দাম অর্ধেকে নেমে গেছে বিপাকের চাষিরা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ। 21-এর সাথেই থাকুন।